যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় রিস্ক নিয়েছে, সেখানে তো অন্তর্বর্তী সরকারের কমপক্ষে পরামর্শে বা তার বিভিন্ন পরামর্শের বুদ্ধিতে আমাদেরকে স্মরণ করা দরকার। কিন্তু আমরা কি দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলের মতো যে সেটা একটা সিস্টেম পালন করার পরই দেখা যায় রাজনৈতিক দলকে তারা খুব বেশি মূল্যায়ন করছে বলে আমার মনে হয় না। কারণ যারা পক্ষ থেকে একই অভিযোগ, এই অভিযোগ তো আমরা দেখছি যে সকল রাজনৈতিক দল থেকে আছে। শেখ হাসিনার এই গত দুদিনে যে কল রেকর্ড বের হয়েছে, এগুলি কি আপনি আন্তর্জাতিক চ্যালেঞ্জের অংশ হিসেবে দেখছেন নাকি আভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? এই নিজেই, আমার ধারণা শেখ হাসিনা নিজেই অডিও রেকর্ডটা ছেড়ে দিয়েছে। এটা এরকম না যে কোনো গোয়েন্দা সংস্থা এটা ছাড়ছে, তা না। এটা স্পষ্ট পরিকল্পিত ভাবে কল রেকর্ড নিজেই ছেড়েছেন। এটা তাদের নেতা কর্মীদের উৎসাহিত করার জন্য, নতুন ভাবে দেশকে অস্থির করাবার একটা পদ্ধতি হিসাবে হতে পারে, তার নেতা কর্মীদেরকে আবার ঐক্যবদ্ধ করারও একটা পদ্ধতি হতে পারে, আবার এই সরকারকে দুর্বল করার ভঙ্গিও হতে পারে। আপনি যেই সাইডে নেন না কেন, কোনোটাই বাদ দেওয়া যেত। কিন্তু এটা যে তারা পরিকল্পিত করছে, কিন্তু মনে হয় কোনো সন্দেহ নেই। এই পরিকল্পনার অংশটাকে আপনি কতটা সফল হতে পারবে, মানে যেটাকে আপনার ষড়যন্ত্র, সেই সফলতার জায়গাতে আপনারা কিভাবে দেখেন, মানে সম্ভাবনাকে কিভাবে দেখেন? জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক জায়গাতে, দুর্নীতির বিরুদ্ধে, এই দেশকে রক্ষা করার পক্ষে এবং এই ভূখণ্ডকে ঠিক রাখার জন্য, সেফ রাখার জন্য, এবং পার্শ্ববর্তী কোনো দেশের পরদ রাজ্য থেকে হেফাজত করার জন্য এই জায়গাতে আমাদের সমস্ত জনগণের ঐক্য থাকতে হবে। অন্য বিকল্প নেই। যদি এখানে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আবারও আমাদের উপর বিপদ চেপে আসবে, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। এই ঐক্যের প্রশ্নে যদি আমি আপনার কথা ধরেই যদি একটু পরবর্তী প্রশ্নে যাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের প্রতি সবাই সবসময় বলে যে ঐক্য আপনাদের মধ্যে কতটুকু আছে। আপনারা দীর্ঘদিন কিন্তু গত সরকারের বিরুদ্ধে ঠিকই করেছেন, কিন্তু অনৈক্যের কারণে কখনো আপনারা সফলতা পান, এটা নিশ্চয়ই আপনি স্বীকার করেন সবাইকে। কিন্তু মানে আমি শুধুমাত্র আপনাদের ভিতরে বলতে, আমি সবগুলো বিরোধী দলের কথা বলছি, ইনক্লুডিং আপনার দল, কখনোই একটা প্ল্যাটফর্মে আসতে পারেননি। কিন্তু এই লাস্ট আন্দোলনের মধ্যে আপনারা সামহাও হওয়ার কারণেই কিন্তু একটা সফলতা আপনি দেখতে পেরেছেন, যদি সেই সফলতা নিয়ে এখনো চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন। কিন্তু আপনাদের মধ্যে ঐক্যে ধরে রাখার যে আপনি আহ্বান করছেন, এখানে আসলে বাধাটা কোথায়? আমি যদি প্রথমত আপনাকে জিজ্ঞাসা করি যে আপনাদের ইসলামিক রাজনীতি করা বা দলগুলি, ইসলামিক দলগুলি, ইসলামিক মনা দলগুলি, তাদের মধ্যে অনৈক্যের মূল কারণ কি বলে মনে করেন? আপনারা তো একসাথে পাশাপাশি আন্দোলন করেছেন সবগুলি দল, এই আন্দোলনে 24 আন্দোলনে। জি, এখনো কি আপনাদের ওই ঐক্যটা আছে কিনা? আপনি কেন মনে করছেন প্রয়োজন আছে ধরে রাখতে, মানে ধরে কি রাখতে পারছেন না? তাহলে সেই জায়গাতে আমার প্রশ্ন। দেখেন, আমি যেই টপিকস এর কথা বলছি, যে ইস্যুর কথা বলছি, এই ইস্যুতে ঐক্য থাকতে হবে। তার মানে এই নয় যে আপনার সাংগঠনিক পলিসি, সাংগঠনিক আপনার প্রোগ্রাম, এগুলি সব ঐক্য হতে হবে, আপনার নীতি আদর্শ ঐক্য হতে হবে, আপনার কাজকর্ম ঐক্য হতে হবে। এটা দ্রুত, এটা কঠিন। কিন্তু আমি বলেছি কমপক্ষে বহির আক্রমণ থেকে দেশকে হেফাজত করার জন্য এই পয়েন্টে সবাই ঐক্য থাকতে হবে। এখানে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। যেরকম আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য হয়েছি, এখানে আমরা দেখি নাই কি কোন দল আছে, কি কোন দল করছে। যারা আওয়ামী লীগকে চায় না, এই নির্যাতন জুলুম থেকে পরিত্রাণ লাভ করতে চায়, সবাই মিলেমিশে কাজটা করছে। ঠিক আমাদেরকে এই পয়েন্টে সবাই ঐক্য থাকবে। এখানে দ্বিমত পোষণ করলে আবারও সেই পাথর আমাদের উপর চেপে বসবে। তো এখানে মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার সে যদি ঐক্যতা ধরে রাখতে না, এখন কিন্তু তার কাজ, এটা কিন্তু আমাদের কাজ। এখন কিন্তু আমাদের ঐক্যতাকে ধরে রাখার মূল দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের, কারণ সে এখন পাওয়ারে আছে। তার নিজের জন্যই এটা জরুরি। যদি সে আমাদের গুরুত্ব না দেয়, ইদানিং আমরা দেখেছি চাঁদের জন্য আন্দোলন করেছে, যেমন আপনি দেখেছেন আমরা জীবনের রিস্ক নিয়ে, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম। ইসলামী আন্দোলনের বাহিরে কিন্তু কোন দলের নামে, দলীয় ব্যানারে এবং আমাদের ক্যাডারের কোন লিডার কিন্তু মাঠে ছিল না, আমাকে দেখাতে পারবেন না। আমাদের ক্যাডারের
কোন রাজনৈতিক লিডার মাত্রে ছিল সামনে ভাগে ছিল, আপনার মুখে দেখাতে পারবেন না। যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় রিস্ক নিয়েছে, সেখানে তো অন্তর্বর্তী সরকারের কমপক্ষে পরামর্শে বা তার বিভিন্ন পরামর্শের বুদ্ধিতে আমাদেরকে স্মরণ করা দরকার। কিন্তু আমরা কি দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলের মতো বাস যে সেটা একটা সিস্টেম পালন করার পরই দেখা যায় রাজনৈতিক দলকে তারা খুব বেশি মূল্যায়ন করছে বলে আমার মনে হয় না। কারণ যদি যারা আপনাদের পক্ষ থেকে একই অভিযোগ, এই অভিযোগ তো আমরা দেখছি যে সকল রাজনৈতিক দল থেকে আছে এই সরকার। এটা করতে পারে, এটা হতে পারে, সবারই একই কথা একই প্রশ্ন হতে পারে, হয়তো সবাইকে অবহেলা করতেছে সরকার, হতে পারে। এটাকে আপনারা অনুভব করছেন তাহলে যে আসলে অবহেলা করছে? অবহেলা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বললেন, আসলে কি ওরকম পর্যায়ে? আমার কাছে মনে হয় একটু কেমন কেমন জানো, হয়তোবা সরকারকে আরো সচেতন হওয়া দরকার, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরো সচেতন হওয়া দরকার আমাদের কল্যাণের জন্য এবং তারও কল্যাণের জন্য। মানে সে যে কাজটা করতে চায়, যদি সে আসলে সচেতন না হয় এবং দূরদর্শীপূর্ণ না হয়, তাহলে আল্লাহ না করুক যদি কোন রকমের হোঁচট খায়, তা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের সাথে দেখলাম আমরা তারা সাক্ষাৎ করেছে এবং আপনারা সব দলকে তারা ডেকেছিল, সেখানে কি ধরনের আশ্বাস দিয়েছে? এবং একসাথে কাজ করবার আপনাদেরই তো ফসল, যারা উপদেষ্টা তারা তো যোগ্য হতে পারে, কিন্তু আন্দোলন তো আপনারা ছিলেন, আপনারা সামনের ভাগে ছিলেন, আপনাদের আন্দোলনের ফসল হিসেবে তারা এখন সংস্কার করবার জন্য দায়িত্ব পালন করছে। সেখানে মানে সামনে নির্বাচনকে ঘিরে বিভিন্ন মত রয়েছে, সংস্কারের ব্যাপারেও কোন ধরনের সংস্কার তারা করবে, কতটুকু তারা সামনে যাবে, কতটুকু পর্যন্ত সংস্কার করবে, এসব ব্যাপারে কি আপনার কোনো রোড ম্যাপ বা কোনো ধরনের পেয়েছেন কিনা তাদের কাছে? অনেকগুলো ওপিনিয়ন তাদেরকে দিয়েছি, লিখিত ওপিনিয়ন আমরা দিয়েছি, প্রায় 13 দফা আমরা তাদেরকে প্লেস করছি, কোন কোন জায়গায় সংস্কারের প্রয়োজন, কিভাবে সংস্কারের প্রয়োজন এবং নির্বাচন কিভাবে করতে হবে। এগুলো আমরা পিআর সিস্টেমে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচনের জন্য আমরা সেখানে আবেদন করেছি, যুক্তি তুলে ধরেছি যে যদি পিআর সিস্টেম নির্বাচন করা হয় তাহলে সমস্ত দলের এবং সমস্ত মতের অংশগ্রহণ মানুষ এক সংসদ সেখানে উপহার দেওয়া সম্ভব, এটা আমরা বলেছি। তারপর আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত পেয়ার ফ্রি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দিয়ে লাভ নেই। মানুষ গ্রহণ করতে পারে, কারো ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং ফেয়ার ফ্রি স্পষ্ট হতে চাই জনাব করিম, মানে বিএনপি বলছে যে দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, কিন্তু আপনি বলছেন যে এটা এনশিওর করতে হবে আগে যে ফেয়ার ইলেকশন হবে কিনা। এই জায়গায় দলগুলোর মধ্যে কেউ একটা অনেক করেছে, অবস্থানগত একটা বড় ব্যবধান রয়েছে কিনা, দূরত্ব রয়েছে? না না না, সবাই তো ফেয়ার নির্বাচনের ব্যাপারে সবাই একমত। ফেয়ার নির্বাচনের সবাই করা উচিত বলে মনে হয়, সেই জায়গাতে আপনাদের ভিন্ন ভিন্ন মত রয়েছে, সেখানে বলছি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে তো কেউ দ্বিমত নেই। বাকি বিএনপিও কিন্তু সময় দিতে চায়, সে সময়টা কি পরিমাণের হবে মূল প্রশ্ন এখানে, সেও সময় দিতে চায় না তা না। এবং বিএনপি আগের সময়ের ব্যাপারে যে চাপাচাপি করছিল মনে হয় সেখান থেকে একটু সরে আসছে, এখন চাপাচাপি সে করতেছে, এ ব্যাপারে কিন্তু সেও একমত হয়েছে। কাজে সময়টা তবে সরকারের রুট ম্যাপ দেওয়া দরকার। বিএনপি এবং আমরা তো দাবি করেছে আগে সাংবাদিক সম্মেলনে যে অন্তর্বর্তী সরকারকে একটা রুট ম্যাপ দেওয়া আছে যে আমরা এই কাজগুলি করার পরই নির্বাচন দেব। এবং আমরা বলেছি সরকার জনগণ অস্থির হওয়ার আগ যদি অস্থির হয়ে যায় জনগণ, নির্বাচন কেন দেয় না, নির্বাচন কেন দেয় না, এটা সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য এটা ব্যাড নিউজ না, গুড নিউজ না, ব্যাড নিউজ। কিন্তু যদি সরকার মানে জনগণ অস্থির হওয়ার আগে একটা যৌক্তিক সময় নিয়ে সে নির্বাচন দেয়, তাহলে সে প্রশ্নবিদ্ধ হবে না এবং জনগণ শান্ত থাকবে এবং তার প্রশংসা পঞ্চমুখ। তার মানে আপনিও মানে বিএনপির যে অবস্থান সেটাও আপনারা মোটামুটি কাছেই আছেন, মানে ফেয়ার ইলেকশনের ব্যাপারে সবাই একমত, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এই ব্যাপারে সবাই একমত, কিন্তু নির্বাচনটা কত সময়ের মধ্যে দিতে হবে এটা মোটামুটি আপনার কাছাকাছি অবস্থানে রয়েছে, বেশি দূরত্ব নয়, এটাই কি বুঝতে পারি তাহলে? যেমন বিএনপি বলছে যে দ্রুততম সময়ে, তারাও বলছে না যে 1 বছরের মধ্যে দিতে হবে বা 6 মাসের মধ্যে, তারাও বলছে দ্রুততম সময়, আর আপনারা বলছেন যে অবশ্যই এটা যেন গ্রহণযোগ্য ফেয়ার নির্বাচনের
একটা পরিবেশ তৈরি করে, সেটা কি দ্রুততমের কথাই ইঙ্গিত করছেন, নাকি যতটুকু তারা সময় নেই, মানে যতক্ষণ পর্যন্ত না তারা মনে করবে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ এসছে ততক্ষণ পর্যন্ত তারা সময় নেই, সেই জায়গাতে আপনাদের অবস্থাটা একটু জাস্ট। দেখেন, এত ঘুরে দেওয়া সমাজকে, এই ঘুরে ধরা সমাজকে করার জন্য একটু সময় লাগে, এবং সেই যৌক্তিক সময় যদি অন্তর্বর্তীকালীন সরকার নেয়, তাহলে কার কোনো আপত্তি থাকার দরকার, মানে প্রশ্ন থাকবে না, আপত্তি থাকবে না। যৌক্তিক, সে যৌক্তিক সময়টা কি হবে? আমি আজকে একটা ইন্টারভিউতে বলছি, কেউ যদি ধরেন ওয়াশরুমে যায় আর বাহিরে একজন দাঁড়ানো অবস্থা থাকে, সে কিন্তু হঠাৎ নক করে না, যখন সে সময় ওভার করে তখন কিন্তু নক করে। ঠিক কথা ঠিক না? কাজে জনগণ নক করতে না, ওকে ফাইন। তার মানে ওয়াশরুমে গিয়ে বের হওয়ার যে একটা যৌক্তিক সময় আমাদের ধারণায় আছে, এর বাইরে গেলে জনগণ নক করবে, সেটা আপনি বোঝাতে চাচ্ছেন, কিন্তু কোনো টাইম ফ্রেম আপনি বলতে চাচ্ছেন না, সেটাই বুঝতে পারছি। চমৎকার। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।